নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, কোনো রকম কিন্তু এক্সামও তোমাদের হবে না, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন হবে। সরাসরি ইন্টারভিউয়ের জন্য চলে যেতে হবে, কিন্তু তার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ প্রসেস সহ কিভাবে তোমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশন তোমরা পাবে, সব কিছু তোমাদের ডিটেলসভাবে তোমাদের বোঝানো হবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে একদম অফিসিয়ালি যে নোটিফিকেশনে বলা হচ্ছে সিলেকশন অফ বিসি সুপারভাইজার, অর্থাৎ তোমাদের বিসি সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। কিন্তু এখানে বিসি সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, বাট সুপারভাইজার মানে কিন্তু সেই লেভেলের তোমাদের ভাবনার কিন্তু কোনো জায়গা নেই যে সুপারভাইজার বা এমসি তোমাদের পদে মানে খুব বিশাল কোনো বেতন থাকবে, সেরকম কিন্তু নয়। এটাকে যাকে বলে একটা গ্রুপ ডি পদের জন্যই তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে বেতন, কারণ তোমাদের বেতনের ব্যাপারটা গেলেই কিন্তু তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেন এটাকে গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে আমি বলছি, তার যথেষ্ট কারণ আছে। তাহলে তোমরা সেই ব্যাপারটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এখানে বলছে দ্য সিলেকশন উইল বি হেল্ড থ্রু ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেকশন হবে, কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা আছে কোনো রকম রিটিন এক্সাম হবে না। ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেইটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সিরিয়াল 1 আর সিরিয়াল নাম্বার 1 আর সিরিয়াল নাম্বার 2তে কি বলা হচ্ছে, এই যে ক্যাটাগরি এ ক্যাটাগরিটা দেখতে পাচ্ছ, এই ক্যাটাগরিটা তোমাদের জন্য নয়, যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য। এটা কিন্তু তোমাদের ক্যাটাগরি এতে যা দেওয়া আছে সেইটা কিন্তু তোমাদের নয়। যে ক্যাটাগরি বিতে যেটা দেওয়া আছে সেই ক্যাটাগরি বিটা হচ্ছে তোমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য, অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই বা যাদের কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই, সেই সব প্রার্থীদের জন্য এই ক্যাটাগরি বিটা। এখানে দেখো তোমাদের ফিক্স কম্পোনেন্ট যে বেতনটা থাকবে সেটা 12,000 টাকা, সঙ্গে 8,000 টাকা ভেরিয়েবল কম্পোনেন্ট। দেখো এই ভেরিয়েবল কম্পোনেন্টটা কিন্তু ডিফারেন্ট থাকতে পারে, এটা কিন্তু তোমাদের পরিবর্তন হতে পারে। এটা 8,000-এর জায়গা হয়তো 6,000 হতে পারে বা 4,000 হতে পারে বা 5,000 হতে পারে, সেটা কিন্তু সময়ের ওপর সেটা ডিপেন্ড করছে। পরবর্তী তোমরা সময় কিন্তু জানতে পারবে। এবং তোমাদের কনভেন্স অ্যালাউন্স থাকবে 3,000 টাকা এবং 500 টাকা মোবাইল এবং ইন্টারনেট চার্জেসের জন্য দেওয়া হবে। তো সব মিলিয়ে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 23,500 টাকা মতো থাকছে। তো এই বেতনের জন্যই আমি কিন্তু তোমাদের বললাম যে এটা কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, কারণ একটা সুপারভাইজার কখনোই কিন্তু এত কম টাকা কিন্তু বেতন থাকতে পারে না। ঠিক আছে, বাট এটা কিন্তু পোস্ট বিসি সুপারভাইজার দেওয়া হয়েছে, তার যাই হোক তোমাদের এখানে 23,500 টাকা মতো তোমরা মাসিক যে বেতনটা সেটা হচ্ছে তোমরা পাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কন্টিনিউ হবে, কোনো রকম কিন্তু ইনক্রিমেন্ট হবে না, এই বেতনটাই কিন্তু থাকবে। ওকে, এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, এখানে পরবর্তী আরেকটুভাবে ক্লিয়ার করে কিন্তু এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে যে এখানে দেখো লিভের জায়গাটা দেখো, মানে ছুটি কেমন থাকবে বলছে, যেখানে কিন্তু হি সি অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম 3 দিন কিন্তু তোমরা মাসে ছুটি নিতে পারবে এবং তোমাদের 30 দিন কিন্তু বছরে তোমাদের ছুটি থাকবে। ঠিক আছে, এর পরবর্তী কি বলা হচ্ছে, তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সাবমিট করার জন্য যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। আমি এই ফর্মটা তোমাদের ফিল আপ করাটা দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মটা তোমাদের ফিল আপ করে তোমাদের বলছে যে অ্যানেক্সার 3-তে আছে, যেটা লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন 10/6/2024 মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে সেটাও তোমাদের বলবো। এখানে বলছে যে নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেন বিয়ন্ড দ্য স্টিপুলেটেড ডেট, অর্থাৎ তোমাদের এই যে ডেট পেরিয়ে যাওয়ার পরে যদি কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্ম যদি পৌঁছায় সেই ঠিকানায়, তাহলে কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না, সম্পূর্ণ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং ইনকমপ্লিট যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটাও কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এর সবথেকে মেন কারণ হচ্ছে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। এবার আবেদন মূল্য ছাড়া যখন কোনো জায়গায় আবেদন করা যাচ্ছে তখন কিছু তো কন্ডিশন তোমাদের মেনে চলতেই হবে।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি দেয়া আছে, যারা যারা রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি তাদের জন্য এখানে দেয়া আছে, যেটা হচ্ছে ক্যাটেগরি এর মধ্যে যেটা পড়ছে, এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের জন্য নয়, ঠিক আছে। তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ইয়ং ক্যান্ডিডেট, এই জায়গাটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ক্যাটেগরি বি এর মধ্যে যেটা পড়ছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, মিনিমাম কোয়ালিফিকেশন শুড বি গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং সঙ্গে কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে, যেটা এমএস অফিস, ইমেল এবং ইন্টারনেটের ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তোমরা প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাথায় রাখবে 21 থেকে 45 বছর, আর কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন তোমাদের নেই, যে কাছ থেকেই তুমি বিলং করো না কেন, তোমার বয়স 21 থেকে 45 বছরের মধ্যেই কিন্তু হতে হবে। আচ্ছা, যে আমি অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে ভালো করে বুঝে নাও, কারণ অ্যাপ্লিকেশন ফর্মের ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে, তার জন্য এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের একটা পাসপোর্ট সাইজের কিন্তু ছবি লাগিয়ে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এই অ্যাপ্লিকেশন ফর্মের তোমাদের পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে প্রথমে হচ্ছে যে ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ডেট, সেই ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মেতে দেওয়া আছে, সেই ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। এবং এখানে তোমাকে নাম লিখতে হবে, তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে লিখবে, জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারছে, তো সেক্ষেত্রে তোমার জেন্ডার তুমি এখানে উল্লেখ করবে, ডেট অফ বার্থ তুমি দিয়ে দেবে, ডেট অফ বার্থ তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, অনেকে দুটো অ্যাড্রেস থাকে, তোমরা যে অ্যাড্রেসে এখন বর্তমানে বসবাস করছো সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে মেনশন করবে আপ টু পিনকোড পর্যন্ত। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি তুমি এখানেই যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে সেই অ্যাড্রেসটা তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু মেনশন করতে হবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার আর মেল আইডি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মেল আইডি এবং মোবাইল নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের যাদের নামের যারা সিলেক্ট হবে তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক থেকে শুরু করবে আপ টু তোমাদের যত অবধি তোমাদের কোয়ালিফিকেশান আছে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে যত অবধি তোমার কোয়ালিফিকেশান আছে তত অবধি তুমি কোয়ালিফিকেশান কিন্তু এখানে ধাপে ধাপে কিন্তু সব কটা কোয়ালিফিকেশানই কিন্তু এখানে মেনশন করবে যত অবধি তোমার আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিসএবিলিটি হচ্ছে, অর্থাৎ তুমি যদি কোনো পিডাব্লিউবিডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে তুমি ইয়েস বলে লিখবে, আর যদি তুমি না হয়ে থাকো তাহলে এখানে নো বলে লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাদের করার কিচ্ছু দরকার নেই, কারণ এখানে কোনো রকম কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই। এটা আমি তোমাদের ভিডিওতে আগেই আমি তোমাদের বলে দিয়েছি যে কোনো রকম কিন্তু অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করা যাবে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টু রেফারেন্স, এইখানে কিন্তু তোমাদের রেফারেন্সের দুজনের নাম কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, যারা এই ব্যাংকে কাজ করছে বা যারা তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে তাদের কিন্তু এখানে রেফারেন্স কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে প্রেফার্ড ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে তুমি কাজের রেফারেন্স নিতে চাও, 1, 2, 3টে করে কিন্তু তোমরা অপশান তোমরা পাচ্ছ, সেই অপশান অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা প্রেফারেন্স সাজাতে পারো। পরে হচ্ছে দেখো 12 নম্বরে যেটা বলা হচ্ছে এনি আদার ইনফরমেশন of the applicant wishes to give in support his her candidature, অর্থাৎ তোমরা যদি কোনো আদার ইনফরমেশান দিতে চাও, অর্থাৎ তোমার যদি কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো যদি ন্যাশনাল তোমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে বা ন্যাশনাল কোনো ইভেন্টে পার্টিসিপেট করেছো বা কোনো স্পোর্টস ক্যাটাগরি যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো, এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, তুমি দিতে পারো। বা তোমার যদি কোনো কম্পিউটারে যদি কোনো স্পেশাল কোনো যোগ্যতা থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে সিগনেচার করতে হবে এবং এখানে প্লেস দেবে এবং এখানে ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করবে। অথবা তোমাদের এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু স্পিড পোস্ট অথবা তোমরা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা পাঠাতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এটা ভালো করে বোঝো। বলছে যে কপি অফ আধার কার্ড,
আর প্যান কার্ড, আধার কার্ড প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু তোমাকে দিতেই হবে। তারপরে হচ্ছে কপি অফ ডকুমেন্টস উইথ কারেন্ট অ্যাড্রেস, তোমাদের যদি কারেন্ট অ্যাড্রেসের জন্য যদি তোমাদের কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস তোমরা এখানে দিতে পারো। তার জন্য তোমরা রেসিডেন্সিয়াল প্রুফ, তোমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো, বা তোমার যদি আধার কার্ডে যদি যে অ্যাড্রেসটা আছে সেটা যদি কোনো ডিফারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে তার জন্য কিন্তু তোমরা উপযুক্ত ডকুমেন্টস তোমরা দিতে পারো, অথবা তোমরা আধার কার্ড দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো। এর পরবর্তী যেটি বলা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যত অবধি তোমার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু তার জেরক্স কপিও কিন্তু তোমাকে দিতে হবে। এবং তোমাদের বলে দিই প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে রাখতে পারো, কারণ সেলফ অ্যাটেস্টেড করে জমা দিলে কিন্তু সেই ফর্ম কিন্তু কখনোই রিজেক্ট কিন্তু হবে না। ওকে, তো কপি অফ এমপ্লয়মেন্ট প্রুফ, অর্থাৎ তোমরা যদি কোনো আগে যদি কোনো অর্গানাইজেশনে যদি কাজ করে থাকো তাহলে সেটা দেবে, যদি না করে থাকো তাহলে এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আশা করি এই জায়গাগুলোর মাধ্যমে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানায় যেটা পাঠাতে হবে সেটা হচ্ছে তোমাদের এইখানে দেখতে পাচ্ছ যে রিজিওনাল ম্যানেজার, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জবলপুর রিজিয়ন। তো এইখানে জবলপুর, মধ্যপ্রদেশ, এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠাতে হবে। অবশ্যই ঠিকানাটাকে কিন্তু নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছি। এবং দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কিন্তু 12 মাসের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 1 বছরের তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডটা থাকছে। এবার তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার এই চাকরিটা করে বা এটা করে আমাদের কি লাভ হবে। তোমরা জানো বর্তমান সময়ে যারা যারা প্রাইভেটের কোনো ইন্টারভিউ দিয়েছো বা তোমাদের কোনো দেবে বা প্রস্তুতি নিচ্ছ তারা জানো যে এক্সপিরিয়েন্স কিন্তু চায়, অর্থাৎ তোমাকে কিন্তু কোনো না কোনো জায়গায় তো তোমাকে এক্সপিরিয়েন্স তোমাকে তৈরি করতে হবে। সেটা যদি কোনো ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যদি তুমি এক্সপিরিয়েন্স তৈরি করো সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমার কাজ পেতে অনেক সুযোগ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তবে আমি বলছি না যে এখানেই আবেদন করতে হবে, যেহেতু এটা জবলপুর মধ্যপ্রদেশের তরফ থেকে বেরিয়েছে। এর আগে ব্যাংক অফ বরোদার তরফ থেকে কিন্তু বেরিয়েছিল, যেখানে কিন্তু বিসি সুপারভাইজার পদে নিয়োগ করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে। ব্যাঙ্গালোরে বেরিয়েছে, এবারে জবলপুর মধ্যপ্রদেশে বেরোলো, অর্থাৎ স্টেট ওয়াইজ কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে। যারা যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা যারা অপেক্ষা করে আছো, বা যারা যারা ত্রিপুরার জন্য অপেক্ষা করে আছো যে ত্রিপুরাতে যদি এরকম বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় অবশ্যই স্যার আপনি আমাদের জানিয়ে দেবেন। তো অবশ্যই তার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অল করে রাখতে হবে। যখনই কোনো এরকমই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে আমার চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা অল করে রাখবে, তাহলেই কিন্তু তোমরা নোটিফিকেশনটা পাবে, ঠিক আছে। তো এই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে এবং বেতন যে একেবারে খারাপ তা তো নয়, 23,500 টাকা মতো তোমরা কিন্তু বেতন কিন্তু পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু কাজ করতে পারো, যে 1 বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে নিতে পারো, যেটা তোমাদের পরবর্তী সময় কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটার মাধ্যমে তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।